Today successfully conducted 5 nuclear tests. By failing to exercise restraint in responding to the Indian test, Pakistan lost a truly priceless opportunity. বন্ধুরা, 1971 সালের ডিসেম্বর ভারত ও পাকিস্তানের যুদ্ধ শেষ হয়। পাকিস্তান ভেঙে যায়, জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। সেই পরাজয় শুধু পাকিস্তানের সীমান্ত নয়, তাদের মানসিক গর্বকেও ভেঙে দিয়েছিল। আর তখনই পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব একটি প্রতিজ্ঞা করেছিল, আমরা হারব না, আমরা এবার এমন শক্তি অর্জন করব যা আমাদের আর কখনো দুর্বল হতে দেবে না। এই শক্তি ছিল পারমাণবিক অস্ত্র। শুরুটা কিভাবে হয়েছিল? 1972 সালের জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো মুলতান শহরে দেশের শীর্ষ বিজ্ঞানীদের ডেকে পাঠালেন। সেদিন তিনি ঘোষণা করলেন, আমাদের যদি ঘাস খেয়ে বেঁচে থাকতে হয় তবু আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব। এটি ছিল পাকিস্তানের আনুষ্ঠানিক পারমাণবিক কর্মসূচির সূচনা। সে সময় বিশ্বে মাত্র কয়েকটি দেশ পরমাণু অস্ত্রের অধিকারী ছিল: আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স এবং চীন। পাকিস্তান জানত এই ক্লাবে ঢোকা সহজ নয়। পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ভারত। আর 1974 সালে ভারত প্রথম ইসলামিক বুদ্ধ নামে পারমাণবিক পরীক্ষা চালায়। এই ঘটনা পাকিস্তানের নিরাপত্তার সংকটকে আরও তীব্র করে তোলে। ভুট্টো বুঝে গেলেন, ভারতের বিরুদ্ধে ভারসাম্য রাখতে হলে পাকিস্তানের হাতে নিজস্ব পরমাণু অস্ত্র থাকতে হবে। গোপন সহায়তা ও চোরাই প্রযুক্তি, এই পথ ছিল বিপজ্জনক এবং গোপনীয়তায় ভরা। পাকিস্তান সরাসরি কোনো দেশের কাছ থেকে প্রযুক্তি পাবে না, কারণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তির বিস্তার রোধে এনপিটি এবং পশ্চিমা গোয়েন্দা নজরদারি খুবই কড়া ছিল। তবে পাকিস্তান একা ছিল না, চীন তাদের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বৈরিতা ছিল। পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দেয় চীন, পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ আর্থিক সহায়তা পাঠায়, যার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল সৌদি আরবের। এ সময় ইতিহাসে প্রবেশ করেন পাকিস্তানের সবচেয়ে বিতর্কিত বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান। তিনি নেদারল্যান্ডসের ইউরিকো নামে একটি কোম্পানিতে কাজ করতেন, যা গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করত। ডক্টর আব্দুল কাদির খান গোপনে তিনি এই প্রযুক্তির নকশা পাকিস্তানে পাঠিয়ে দেন। 1976 সালে তিনি পাকিস্তানে ফিরে আসেন এবং কাহুটা রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। এখানেই শুরু হয় পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোপন অভিযান। সহজভাবে বললে, পরমাণু বোমা তৈরি করতে প্রয়োজন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। পাকিস্তান ইউরেনিয়ামের পথই বেছে নেয়। প্রথমে মাটি থেকে ইউরেনিয়াম আকরিক উত্তোলন করা হয়, তারপর জটিল রাসায়নিক প্রক্রিয়া ইউরেনিয়াম হেক্সাপাইড গ্যাস তৈরি করা হয়। এই গ্যাস সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরে ঘুরে সমৃদ্ধ ইউরেনিয়াম 235-এ পরিণত হয়, যা বিস্ফোরণের জন্য দরকার। 1980-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সিআইএ পাকিস্তানের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট ছিল, পাকিস্তান বোমা তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছে। ওয়াশিংটন চাপ দিতে থাকে, কিন্তু তখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে যুদ্ধ করছিল, আর পাকিস্তান ছিল মার্কিন নেতাদের মিত্র। ফলে আমেরিকা চোখ বন্ধ করে রাখে, কারণ পাকিস্তান তাদের জন্য যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। আর আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়তে গেলে পাকিস্তানের প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের, যার ফলে যা হবার তাই। 28 মে পাকিস্তান চোগাই পাহাড়ে তাদের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। পাহাড় সাদা হয়ে যায় আর সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ে, পাকিস্তান এখন পারমাণবিক শক্তিধর দেশ। এই পরীক্ষায় 5টি পারমাণবিক বোমা ফাটানো হয়। কয়েকদিন পর আরও একটি। পাকিস্তান ঘোষণা করে তাদের হাতে এখন কার্যকর পরমাণু অস্ত্র রয়েছে। এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষার পর পাকিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু চীন এবং মধ্যপ্রাচ্যের মিত্ররা পাকিস্তানকে সাহায্য করতে থাকে। পাকিস্তান ঘোষণা করে তাদের বোমা শুধু প্রতিরক্ষার জন্য, আক্রমণের জন্য নয়। কিন্তু ভারত পাকিস্তানের কাশ্মীর সংঘাত এই নিশ্চয়তাকে সবসময় অনিশ্চিত করে রাখে। আজ পাকিস্তানের হাতে প্রায় 160 থেকে 170টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এদের মিসাইল সিস্টেম শাহিন, গজনবি, আদলাবি এগুলো ভারতের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। তারা ছোট আকারের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র তৈরি করেছে, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে পারমাণবিক অস্ত্র এবং রাজনৈতিক অস্থিরতা পাশাপাশি অবস্থান করছে।
যদি কোনোদিন সরকার নিয়ন্ত্রণ হারায় তাহলে এই অস্ত্র ভুল হাতে পড়ে যেতে পারে, যা শুধু দক্ষিণ এশিয়া নয় পুরো বিশ্বের জন্য বিপজ্জনক হবে। কিন্তু পাকিস্তান বলে তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এই আশঙ্কা ভিত্তিহীন। পাকিস্তানের পরমাণু যাত্রা একদিকে জাতীয় গর্বের প্রতীক, অন্যদিকে বিশ্বের কাছে এক অমীমাংসিত প্রশ্ন। একটি দেশ তার অস্তিত্ব রক্ষার জন্য যে শক্তি তৈরি করলো, সেটি কি ভবিষ্যতে শান্তির জন্য কাজ করবে নাকি ধ্বংসের জন্য? উত্তর হয়তো সময় দিয়ে দিবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।